তুষার আজকে বাসায় ফিরেছে। তবে তার বাসায় ফেরার কথা ছিল পায়ে হেঁটে, সশরীরে, সজ্ঞানে, জীবন্ত অবস্থায়, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। অর্থাৎ গতকাল সে যে মর্মান্তিক একটা মৃত্যুবরণ করলো, আপনারা সবাই জানেন গতকাল অর্থাৎ শাহিদগার খেলার মাঠের পিছনে যে সে নির্মম ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আজ সে বাসায় ফিরেছে, তবে লাশবাহী ফ্রিজিং গাড়িতে হয়ে। অত্যন্ত হৃদয় বিদারক কণ্ঠে এই কথাটি আসলে বলতেই হচ্ছে। আমরা আসলে তুষার যে একটা টকবগে ছেলে ছিল, আমরা তার বন্ধু বান্ধবদের সাথে কথা বলে জানতে পেরেছি 22 বছরের তুষার চৌধুরী সে সিলেট মদনমোহন কলেজে দ্বিতীয় বর্ষে পড়তো, পাশাপাশি আইএলটিএস পরীক্ষা দিয়েছিল, স্বপ্ন ছিল বাইরে যাওয়ার, কিন্তু সেই স্বপ্ন আজ ধূলিসাৎ হয়ে গেল। বাবারদের যে বুক ভরা স্বপ্ন ছিল সেটা ধূলিসাৎ হয়ে গেল। আমরা একটু দেখাই সামনের অংশটা। আর দেখেন আজকে লাশ বাইং ফ্রিজিং হয়ে আসছে। আমরা আসলে আসলে এটা কোনো কামনা করিনি, আর এটা প্রত্যাশা করিনি। বিশেষ করে যে অনাকাঙ্ক্ষিত মৃত্যু, যেটা আসলে আহ, কি জন্য আসলে তাকে দুইজনকে হত্যা করলো, তার মোটিভ আমরা যতটুকু পারি উদ্ঘাটন করার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছেন তুষার চৌধুরীর বাড়িতে তার যারা আত্মীয় স্বজন আছেন তারা সবাই এসেছেন। যারা শোকার্ত আছেন তার যে হঠাৎ মৃত্যু, এটা সে কেউই মানতে পারছেন না, যেহেতু আমরা আমরা চাই না একজন একজন তরুণ একজনের প্রাণবন্ত ছেলে এরকম মৃত্যু করুক। আমরা জানতে চাবো তুষারের আব্বার কাছ থেকে, উনি যেহেতু আমাদের সাথে আগেই কথা বলেছেন, এখনই আমরা জানতে চাবো ওনার তুষার আব্বার কাছ থেকে যে বিষয়টা কি একটু আমাদেরকে বলবেন। তো তুষার যে আজকে গতকালকে মারা গেল, তো আপনাদের পিছনে কোনো কারণ খুঁজে পেয়েছেন বা আপনাদের কোনো ধারণা আছে নাকি কি করে? না, আমরা তো এখন পর্যন্ত কারণ কিছু এখনো আমি জানি না। এখন এটা পুলিশের কাছে মামলা দেওয়া হয়েছে, পুলিশে ইনভেস্টিগেশন করবে এবং আমাকে আশ্বাস দিছে যে উপযুক্ত ইনভেস্টিগেশন করব। ইনভেস্টিগেশন করিয়া প্রকৃত অপরাধীরে চিহ্নিত করিয়া অ্যারেস্ট করব। এবং তুষারের সাথে কারোর কোনো শত্রুতা ছিল নি? এটা আমি এখনো জানি না, তবে এটা পুলিশের কাছে সম্পূর্ণ, পুলিশে এগুলা সম্পূর্ণ তদন্ত করব। আচ্ছা, যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে তারা এরা স্বীকারোক্তি দিছে পুলিশের কাছে। উম, তাদেরকে আপনারা চিনেন না? না, আমি চিনি না, তবে পুলিশের কাছে তারা কইছে, স্বীকার করছে। তো আপনি একজন আইনজীবী, তো আইনজীবী হিসেবে আপনি তো তুষারের যে মামলা হবে সেটা আপনি করবেন, এটা আমার কতটুকু কঠিন হবে আপনার জন্য? আমার জন্য কোনো কঠিন হবে না, এটা আমার পেশা। হ্যাঁ, এটা আমার সহকর্মী করে নিব। এবং এইটা জীবনে এটা জীবনে তো অনেক ও, মামলাই খেলেছেন, অনেকের মৃত্যুর ঘটনা ঘটেছে বা ঘটেছেন, অনেক ধরনের মর্মান্তিক ঘটনা ঘটেছে। জি, নিজের ছেলের আসলে মৃত্যুর মামলা লড়বেন একজন করবে। আইনজীবী হিসেবে, আসলে আপনার না, এটা তো আমার কাছে অবশ্যই দুঃখজনক। নিজের ছেলে, আমি এখন নিজের ছেলে হইয়া তো আমি তো বিচার চাওয়া তো প্রত্যেক মানুষের একটা নাগরিক অধিকার। আমি তো রাষ্ট্রের কাছে বিচার চাইমু। আমার ছেলেকে যারা হত্যা করছে তাদের উপযুক্ত শাস্তি হইতো। এমনিতে তুষার আপনি কোন ক্লাসে পড়তো সে তখন? এমসি কলেজে বিএ এমসি কলেজে পড়তো। বিএ বিএ প্রথম ফার্স্ট ইয়ারে পড়তো। অনেকে বলছে মদন মোহনে মদন মোহন কলেজ থেকে এইচএসসি পাস করছে। পাইলট স্কুল থেকে পাস করছে মেট্রিক। আর এমসি কলেজে ডিগ্রি ভর্তি ছিল। বিয়েটা তারপরে স্টুডেন্ট ভিসায় তারে আমরা বাইরে পাঠানোর একটা পরিকল্পনা নিয়েছিলাম, হয়তো 2-3 মাসের মধ্যে আমরা পাঠাই দিলাম নে। জানাজা কোন সময় হবে? জানা যায় আসর পরে, আসরের নামাজের পরে আমাদের পাড়ার মসজিদে। তো আপনি যে এই যে তুষার যে মারা গেল তার কথা শুনতে পারলেন প্রথমে কোন আমি তো অবস্থায়? বাসায় ছিলাম সন্ধ্যার পরে। রাত্রে 7:30 পৌনে 8টার দিকে দুইজন লোক আইলো, গেইটে অপরিচিত লোক আইসা বাইরে বাইর করছে। আমাকে বাইরে করে কইছে যে তুষারের তো মানে রক্তাক্ত অবস্থায় সন্ত্রাসীরা মারিয়া তারে ফলায় রাখছে এবং তাকে মেডিকেল নেওয়া হয়েছে। এখন আপনি গিয়া মেডিকেল গিয়া দেখেন, বুঝছেন নি? আচ্ছা, যে জায়গা তুষার আসলে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল সে জায়গাটা আমরা দেখেছি, একটা একটা নির্জন জায়গা। আপনার বাসা থেকে তো এটা অনেক দূর। অনেক দূর। এখানে হয়তো কোনো পরিকল্পনা করে ওখানে কি তাকে নেওয়া হয়েছে না, এরকম কিছু? এটা পুলিশে আমাকে আশ্বাস দিছে যে যে যেভাবে ইয়া করুক না কেন, আমাদের সম্পূর্ণ জিনিস আমরা ম্যাপ করে ফেলছি এবং আসামিরা বর্তমানে আমাদের নজরবন্দি অবস্থায় আছে। বিভিন্ন টিম কাজ করতেছে সিলেট বিভাগ জুড়ে, সিলেটের বাইরে। এবং ইনশাল্লাহ আপনারা একটা ইয়ে আমরা দিও তো আমার। আইন শৃঙ্খলা বাহিনী বলতাম অ্যাক্টিভ না, কিন্তু জুলাইয়ে পড়ছে, কিন্তু আপনার যে ছেলে তুষার হত্যাকাণ্ডের পর 1 ঘন্টার ভিতরে আসলে আসামি গ্রেফতার হয়েছে। গ্রেপ্তার করছে এটা এবং তো আসলে তারা তো এবং প্রশংসা দেবে। এবং আজকেও তারা আসামি ধরবে। আর আরো আছে আরো আছে আসামি আছে তারা ক্লু পাইছে, আজকেও ধরবে। আমরা একটু জানতে চাই আপনার জি, জি, পরিচয় দিবেন একটু, ক্যামেরায় দেখতে পাই, জি। পরিচয় দিবেন। আমি তুষারের চাচা লাগি।
আজকে আমরা তাদের ইয়াতে বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়েছে, যে ইয়াতে এই মেডিকেল কলেজ হাসপাতালে তারা গেছে লাশ দেখতে। তখন তারা বললো আর কি যে এই মিশনের 10 জন ছিল, তারা 5টা হুন্ডায়। আর ওর ওর সাথে যে মারা গেছে তার সাথে তার ফ্রেন্ড আরেকজন ছিল, সে তাকেও স্টেপিং করা হয়েছে, তার হাতে স্টেপিং হয়েছে আর কি, সে পালায়ে গেছে। এখানে দুজন দুজনকে নেওয়া হয়েছে। হ্যাঁ, দুইজন, তারা দুই দুই ফ্রেন্ড ছিল আর কি, ওরাই সে অ্যাটাক করছে আর কি। এরকম তো হতে পারে ওকে মানে কোনোভাবে বলিয়ে ওখানে নেওয়া হয়েছে। না না, কিন্তু তাহলে তো ওকে কেন স্টেপিং করলো? ও তো স্টেপিং খেয়ে পালাইছে। না না যে পালাইছে না, আমি যেটা বলছি হ্যাঁ, তুষার কে আর যে স্টেপিং করে হ্যাঁ। ওনার দুজনকে না, ওরা ওইখানে রেগুলারই যাওয়া আসা করে। এই যেখানে যে রেগুলার হ্যাঁ হ্যাঁ, রেগুলার সে যাওয়া আসা করে। ওরা প্ল্যান করেই, তারা প্রি প্ল্যান করেই তারা অ্যাটাক করছে আর কি। প্ল্যান করে এটা হ্যাঁ। যারা আসলে এটা করছে তাদেরকে তো না, আমরা আমরা কাউকে চিনি না। না আপনারা বিচারের পক্ষে কতটুকু আশাবাদী? না, ন্যায় বিচারের পক্ষে এখন কত হলো, আমরা আইন প্রয়োগ সংস্থা তারা তারা এটা খুঁজে বাইর করবে কারা এই ইয়াগুলা, ক্রিমিনাল গুলাকে আর কি। আমি একটু জানতে চাবো তুষারের প্রতিবেশী আপনি হয়তো একটু ক্যামেরাটা দিকে আমার বাসা পালুচর। এখানে সরি, আমরা আসলে এখানে ছোট পরিসর তো আমরা একটু বৃষ্টি হচ্ছে, তুষার সম্পর্কে একটু বলবেন। আসলে তুষার খুব ভালো একটা ছেলে ছিল, তার মন মানসিকতা খুব ভালো। আর আসলে এটা মর্মান্তিক, কিন্তু যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের আইনের আওতা আনক আর সর্বোচ্চ শাস্তির দাবি করছি আর কি। তো এমনিতে তো আপনারা চলাফেরা তো তুষার কোনো ধরনের কারোর সাথে মারামারি বা ঝগড়া বিবাদ জি না, এরকম তো আসলে হ্যাঁ, এরকম যে একবার নীরব থাকতো, নীরব ভূমিকা পালন করতো, কোনোদিন এরকম তো ইয়ে হয় নাই আর কি। কোনো ধরনের রাজনৈতিক কার্যকলাপের সাথে জড়িত জি না, সে কোনো রাজনীতির সাথে, আমার জানা মতে কোনো সে রাজনীতির সাথে জড়িত ছিল না। আপনারা এলাকাবাসী হিসাবে কেমন কেমন দাবি তুলতেছেন অর্থাৎ রাষ্ট্রের কাছে তুষার সম্পর্কে? আমরা এলাকায় বিষয় যে আসলে তাকে যারা মেরেছে, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করছি। অর্থাৎ আমরা যেটুকু জানিয়েছিলাম একটু অ্যাম্বুলেন্স দেখায়, আমরা যতটুকু জানতে পেরেছিলাম আপনাদেরকে দুদিন দেখাই আসলে যে দৃশ্যটা অবতারণা হয়েছে। আমরা এখন অবস্থান করেছি অর্থাৎ তুষারের বাসা, আমরা যখন বলি তুষারের বাসাটা অবস্থান হচ্ছে এটা হচ্ছে রায়নগর দেওবন না না, দরবন দর্জিবন রায়নগর, অর্থাৎ রায়নগর দর্জিবন। তার বাসা নম্বর হচ্ছে 102। আমরা এখন অবস্থান করছি তার বাসার ঠিক সামনে। তুষার এভাবে ফিরবে আসলে কেউ আশা করেনি, যেহেতু টকবগে একটা ছেলে, কোনো ধরনের রাজনৈতিক কার্যকলাপের সাথে জড়িত নয়। তুষার প্রথমে বলেছিলাম মদন মোহন কলেজে পড়ে, সরি সেটা এসে এমসি কলেজে পড়ে, অর্থাৎ এমসি কলেজে ডিগ্রি প্রথম বর্ষে মদন মোহন থেকে সে এইচএসসি পরীক্ষা দিয়েছিল, সেটা আমরা সংশোধন করে নিয়েছি, অর্থাৎ এমসি কলেজে পড়ে তুষার, আগে বলেছিল মদন মোহন, এটা ভুল ছিল, অনাকাঙ্ক্ষিত বলে জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এবং কি সে আইএলটিএস পরীক্ষা দিয়েছিল, আইএলটিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দেওয়ার জন্য একটা স্বপ্ন দেখেছিল। আমি নিজে একজন আইএলটিএস টিচার, আমি জানি একজন আইএলটিএস পাস করা স্টুডেন্টের কত বড় স্বপ্ন থাকে, আমি যে কি বড় স্বপ্ন দেখে এসেছিলাম এত জীবন ধরে। আমি একজন আইনের ছাত্র, তো আমিও জানি আসলে একজন বাবার মুখ থেকে শুনেছি যে মামলা লড়বেন এটা কতটুকু কঠিন হবে, আমি একজন ছাত্র হিসেবে বলতে পারি এটা কতটুকু কঠিন। বাংলাদেশের আইনি যে জটিলতা, যদিও এটা মর্মান্তিক মৃত্যু, এটার আমরা চাই নিশ্চিত সাজা হোক, অবশ্যই অপরাধীরা ধরা পড়ুক। আপনার অ্যাম্বুলেন্স হয়ে ফেলেছে, অর্থাৎ এই অ্যাম্বুলেন্সের ভিতরে তুষারের মরদেহ রাখা হয়েছে। অর্থাৎ আজ আসর নামাজের পর অর্থাৎ রায়নগর দর্জীবন এই জামে মসজিদে ওনার দাফন কাজ সম্পন্ন হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ওনার শুভাকাঙ্ক্ষীরা সবাই এসেছেন শেষ বিদায় দেওয়ার জানার জন্য। এ ধরনের মৃত্যু কখনো কাম্য নয়। একজন বাবা, আসলে একজন আইনজীবী বাবা, তার বাবার মামলা কোর্টে লড়বেন, এটা কতটুকু প্যাথেটিক হতে পারে, এটা কতটুকু আপনার মর্মান্তিক হতে পারে, এটা আসলে বলার মতন নয়। আর বিশেষ করে একজন বাবার কি পরিমাণ স্বপ্ন দেখেছিলেন, একজন আইএলটিএস স্টুডেন্ট পাশ করেছে, কত স্বপ্ন ছিল ছেলেকে জড়িয়ে, যেহেতু তুষার শুনেছি শান্তশিষ্ট ছেলে। অর্থাৎ এরকম ঘটনা আসলে কেন ঘটে বারবার, আমি একটা জিনিস খুঁজে পাই না আসলে। মানে যত আমি ইনসিডেন্টের ঘটনা ঘটাই দেখি, বা যত রোড অ্যাক্সিডেন্ট বলি বা হত্যাকাণ্ডে বলি, যারাই আসলে মৃত্যু হয় তারাই আসলে দেখা যায় নিরপরাধ, নিরীহ। কি জন্য এই বাংলাদেশের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা বা শাসন কার্য ব্যবস্থা নিয়ে আমি একটা প্রশ্ন তুলতে চাই, কেন আসলে নিরপরাধ মানুষরা এখন বারবার খুন হয়, আর আইন বিচারের নামে এত প্রহসন করা হয়, দীর্ঘমেয়াদী কেন মামলাকে ঝুলিয়ে রাখা হয়। আমি 2 বছর পরে আইনজীবী হব, তো এর আগ পর্যন্ত যত মামলা লড়বে সেটা তো আমি কোনো অংশগ্রহণ করতে পারবো না, তবে এই যখন মামলা আসলে আমারও ভবিষ্যতে লড়ার সুযোগ হবে। তবে এই ধরনের প্যাথেটিক ঘটনার যে দীর্ঘ প্রচেষ্টা, এটা নিয়ে আমিও শঙ্কিত। আমি চাই না বাংলাদেশের আদালত প্রাঙ্গনে কেউ দীর্ঘমেয়াদী ভোগ করুক। আপনারা
ওকে, অর্থাৎ আপনার যে মর্মান্তিক মৃত্যু যেটা আমরা আমরা দেখতে পাচ্ছি, আমরা এখন অবস্থান করছি তুষারের বাড়িতে। তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে আমরা একটু ভোগান্তিতে পড়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন তুষারের আত্মীয় স্বজনরা আছে, সো এখানে অনেকেই অবস্থান করতেছে তুষারের আত্মীয় স্বজনরা। সো বিষয়টা হচ্ছে আমরা সাউন্ড আপনাদেরকে যে একটু জানিয়ে দিবেন, আমরা যতটুকু চেষ্টা করবো সাউন্ড কোয়ালিটি ঠিক রাখার জন্য। তো তুষার যে মৃত্যুবরণ করছে সেটা আসলে আমরা কোনোভাবে কাম্য করেই না, প্রত্যাশা করিনি। সো এতক্ষণ আমি সুজন আহমেদ লাইভে যুক্ত ছিলাম, অর্থাৎ তুষার চৌধুরী বাসা থেকে। আপনারা জানেন গতকাল অর্থাৎ শাহী ঈদগার পিছনে অর্থাৎ দলাদলি যে চা বাগানে যে নির্মম ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, সেই তুষার আজকে বাসায় ফিরেছে লাশ হয়ে, ফ্রিজিং হয়ে। অর্থাৎ আজ আসর নামাজের পর তার দাফন কার্য সম্পন্ন হবে। তো এই ধরনের মৃত্যু আমরা কাম্য করি না। সবাইকে আসলে বলে রাখি, এই ধরনের মৃত্যু আমরা কখনো কাম্য করি না। এই ধরনের মৃত্যুতে যারা জড়িত থাকে তাদেরকে আইনের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হোক। ধন্যবাদ সবাইকে।